ষোড়শীর বলা হলো না যে আপনিও সাবধানে থাকবেন। রুদ্রবীর মানুষটা ভয়ঙ্কর। এর পূর্বেই লোকটা চলে গেল। ষোড়শী কাঁপতে কাঁপতে আশেপাশে তাকিয়ে দেখলো একটু দূরে উর্মি দাঁড়িয়ে আছে। কোনো মতন সে ডেকে তার মনোযোগ আকর্ষণ করে জ্ঞান হারালো। আয়াত ঠিক কিভাবে গাড়ি চালিয়েছে আজ রাস্তায় তা সে নিজেও জানে না। ভাগ্যিস পুলিশরা আজ তাকে ধরেনি। বাড়ির ভেতরে সে প্রবেশ করলো। সকালে সুবিন্যস্ত পোশাক পরিধানের পুরুষটি এখন সবকিছু এলোমেলো হয়ে আছে। ড্রয়িং রুমেই আবিদার সাথে উর্মি বসেছিল। আয়াত পরিস্থিতি, সময় বা কাউকে বিবেচনা না করে শরীরের যত শক্তি ছিল তা দিয়ে উর্মিকে চড় দিল। মেয়েটা হতভম্ব হয়ে গালে হাত দিয়ে রেখেছে। তোমার সাহস কিভাবে হলে ষোড়শীকে বাইরে নিয়ে যাওয়ার? কার অনুমতি নিয়েছিলে তুমি? আমাকে না বলে কিভাবে কার কথা বাইরে নিয়ে গেলে? উর্মির চোখে জল চলে এলো। সে উদাস চোখে নিজের খালার পানে তাকালো। মাহমুদার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, আমি অনুমতি দিয়েছি। তুই কি আমার থেকে বড় অভিভাবক আয়াত? হ্যাঁ, আমি তোমার থেকে ষোড়শীর বড় অভিভাবক। এরপর থেকে আর একদিন যদি এরকম কিছু দেখি তাহলে ওকে নিয়ে আমি অন্য বাড়িতে চলে যাবো। মা, ও তোর কি হয়? তুই আমার সাথে নিজের মায়ের সাথে এভাবে কথা বলছিস আয়াত? তোর বাবা আজ আসুক। মা, ড্রামা বন্ধ করো। তুমি জানো আজ ঠিক কি হতে পারতো? রুদ্রবীর একটা সাইকো। আমি পুলিশদের যা বিশ্বাস করাতে পারছি না। আজ যদি আগুনটা না লাগতো। আয়াত আর ভাবতে চায় না। দ্রুত সে ছুটল তীরার রুমের পানে। উর্মির খুব আঘাত লাগলো মনে। সে নিজের রুমে দৌড়ে চলে গেল। পেছন থেকে মাহমুদা ডাকলেও শুনল না। ষোড়শী বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ খেয়াল করলো কেউ দরজা বন্ধ করছে। নাকে এসে লাগলো কলনের সুবাস বলে দিচ্ছে মানুষটাকে, যাকে সে কখনো দেখতে পারবে না বলে ভয় পেয়েছিল। দুম করে চোখ খুলল সে। এক বিধ্বস্ত পুরুষ দাঁড়িয়ে আছে, এলোমেলো শার্ট পরনে, ঢেউ খেলে আছে চুলগুলোতে। ষোড়শীর কি হলো? সে এগিয়ে গিয়ে একদম জড়িয়ে ধরল। আয়াদের বুকে অজস্র চুমু এঁকে দিয়ে বলল, আমি আপনাকে হারাতে পারবো না আয়াত, কখনোই না। বিনিময়ে পুরুষটি ষোড়শীকে জড়িয়ে ধরল। শান্তভাবে মাথায় হাত বুলিয়ে বলল, রুদ্রবী তোমাকে চড় দিয়েছে? হ্যাঁ। ভয় নেই, আমি প্রতিশোধ ইতিমধ্যে নিয়ে নিয়েছি। ষোড়শী আর আয়াত ভাইয়ের কি সম্পর্ক? মা আমাকে চর দিয়েছে? কত বড় সাহস! আমাকে এক্ষুনি নিতে আসো, এক্ষুনি। উর্মি কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে বোধহয়। তার মা রিক্তা বিরক্ত হলো। ঈষৎ ধমকে বলল, ছেলে মেয়ে একসাথে থাকলে তাদের মধ্যে তো সম্পর্ক হবেই। তুই বসেছিলি এতদিন, এখন তো ভুগতে হবে। ওদিকে সৌরসের বাবা অর্জনও কিছু রেখে যায়নি। তাহলে আয়াতকে হাত করার সব থেকে সহজ মাধ্যম না হেসে খেলে জীবন অতিবাহিত করার? কিন্তু আমি জানতাম আয়াত ভাই এমন না। এ তো ব্যক্তিত্ববান। ধুরু, ব্যক্তিত্বের গীত গেয়ে লাভ নেই। আমি কি করব আম্মু? তাকে স্বাধীনে আমি ভবিষ্যৎ ভেবেছি। আমাকে খালামণি ছোটবেলা থেকে আশা দিয়ে এসেছে যে আমি তার ছেলের বউ হব। আমার কোনো কিশোর কম আসে? আমি আমি এখন কি করব? কান্না করতে করতে উর্মি মেঝেতে বসে পড়ল। মেয়ের জন্য রিক্তার খুব খারাপ লাগছে। সে দীর্ঘ শ্বাস ফেলে বলল, হাপার সাথে আমার কথা হয়েছে। আমরা কিছু না কিছু পথ বের করেই ফেলব। নিজেও একটু শুধরে যা। সারাদিন এখন আয়াদের আশেপাশে থাকবি আর কাঁদবি না। কেঁদে জীবন কি পাওয়া যায়? উর্মি কিছু বলল না, কিন্তু তার মন বলছে কোনোভাবেও আর আয়াদের থেকে ষোড়শীকে আলাদা করা যাবে না। তাদের মধ্যকার বন্ধনকে সে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে। ফোনটা রাখতেই সে মেঝেতে বসে পড়ল। বিছানাতে মাথা ঠেকিয়ে ইচ্ছে মতো কাঁদল। যদি মনের ভেতর চলতে থাকা ঝড় কিছুটা কমে যায়। জানালার বাহিরে খুব করে একটা পেঁচা ডেকে চলছে। রাতের বেলায় এহেন ডাকাটা শরীর হিম করে দেয়। সারা দিনে চলতে থাকা ধকল এখনো ষোড়শী সামলাতে পারেনি। ওদিকে আয়াত ফ্রেশ হতে গিয়েছে। মানুষটা সারাদিন ব্যস্ত ছিল, তবে যত কষ্ট হোক ষোড়শীকে সময় দিতে ভুলে না। তীরা খেয়াল করলো গভীর ভাবনায় মগ্ন ষোড়শী। ভ্রু কুঁচকে শুধালো, কি ভাবছিস? না তেমন কিছু না।
ষোড়শী কিছু না বললেও তার মনে একটা প্রশ্ন চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। আয়াত বলল সে নাকি কোনো একটা প্রতিশোধ নিয়েছে রুদ্রবীরের থেকে, কিন্তু তা কি? প্রশ্ন করলেও জবাব মেলেনি। ছোটবেলা থেকে তার ধারণা ক্ষমতা অনেক বেশি প্রখর। হুট করে আয়াতকে নিয়ে মন কেমন করছে। দরজায় শব্দ হতেই খেয়াল করলো আয়াত ফিরে এসেছে। হাতে প্লেট ভর্তি খাবার টি টেবিলে রাখতেই চিল্লানোর শব্দ শোনা গেল। আয়াত চমকে বলল, মায়ের গলা না? হ্যাঁ, কি হলো আবার? সঙ্গে সঙ্গে আয়াত দৌড়ে চলল মাহমুদার রুমের পানে, কিন্তু সেখানে কেউ নেই। ওয়াশরুম থেকে আর্তনা শোনা যাচ্ছে। আয়াত দরজায় শব্দ করতে করতে ডাকল, মা, মা, কি হয়েছে? দরজা খোলো মা। কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না। আয়াত দরজা ভাঙতে যাবে এর আগে মাহমুদা খুলে দিল। পানিতে পুরো শরীর ভিজে আছে, কপালে দিকটা ঈষৎ ফুলেছে। পা পিছলে পড়ে গেছি, আমার পা মনে হয় শেষ। দ্রুত মাহমুদাকে ধরে সোফায় বসালো আয়াত। পায়ে হাত দিতে আর্তনাদ করলো মহিলা। ওখানে ধরিস না, পা ভেঙে গেছে মনে হয়। আয়াত হাত বুলিয়ে বলল, চলো এক্ষুনি ডাক্তার কাছে চলো। না, আমি কোথাও যাব না। আর তোর কি এখানে? আমার সাথে কি? আমার খেয়াল না রাখলেও চলবে। শেষের কথাটা ষোড়শীর পানে তাকিয়ে বলল। মেয়েটা দরজায় একদম মিশে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে চেহারাতে খুব ক্লান্তির ভাব। মাহমুদা বিলাপ করে কাঁদতে লাগলো। এহেন সময় সাহেল বাড়িতে এসেছে। সব শুনে যতই নিজের স্ত্রীকে হাসপাতালে নিতে যায় না। রাতের বেলা প্রেশারও বেড়ে গেল ভীষণ। অগত্যা আয়াত মায়ের কাছে মাপ চেয়ে নিল। সাহেল যদিও বুঝতে পারল এসবের মধ্যে মাহমুদা সত্যিকারে ব্যথা কতটা, কিন্তু স্ত্রীর প্রতি সে কখনো অবিচার করে না। মাহমুদা রাতের বেলা আয়াদের হাতে ভাত খেলো, ঔষধ খেলো, ছেলেটা মায়ের পায়ে মালিশও করে দিল। এক দণ্ড ছেলেকে কোথাও যেতে দিল না। মাতৃসেবাতে নিমগ্ন থাকলেও আয়াদের মন পড়ে রইল স্ত্রীর নিকট। সে ভীষণ জ্বরে ভুগছে। আয়াদের খুব মন চাচ্ছে মেয়েটাকে বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে। এমনিতে হারানোর ভয় করছিল আজ সে, অথচ এক দণ্ড দেখতে পারছে না অবধি। ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলল সে। রুদ্রবীর প্রচন্ড ক্ষোভ নিয়ে নিউজের পানে তাকিয়ে আছে, যেখানে একের পর এক নিউজ হচ্ছে ভ্যাকসিন কেলেঙ্কারির নাম দিয়ে। দেশের সব থেকে বড় ঔষধ কোম্পানির নামে একটা মেল লিক হয়েছে। গত 4 মাস আগে আশ্চর্যভাবে 63 জন শিশু দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করেছিল। সেটা যে কোম্পানির ছিল তৎক্ষণাৎ তাকে কেউ দোষারোপ না করলেও এখন সব কেউ লিক করেছে। এখানে রুদ্রবীরের অনেকগুলো শেয়ার ছিল। ঔষধ কোম্পানির উপর ব্যান লাগাবে অবশ্যই। এটা তার জন্য ভয়ানক ক্ষতির বিষয়। রাগে গা কাঁপছে তার। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 3 জন। হুট করে এভাবে এক সন্ধ্যার মধ্যে এত বড় কিছু কিভাবে হলো? স্যার, অ্যাসিস্ট্যান্টের পানে তাকালো রুদ্রবীর, ঠান্ডা সুরে বলল, এর পেছনে কি আছে জানতে পেরেছো? না, এখনও খোঁজ পাইনি। তবে স্যার, আরও একটা বিষয় আছে। আপনার কেনা শেয়ারগুলো মার্কেটে অনেক বাজেভাবে পড়ে গেছে। প্রায় 75% ঘাটতি ঘটেছে। হোয়াট? কি যাতা বলছো? এসব সম্ভব কিভাবে? আমাকে মনে হচ্ছে জোকার আপনারা পেছনে পড়েছেন। জোকার? ওই যে সেই গুজবটা। কোনো একটা দল আছে যারা হ্যাকিংয়ে খুব ভালো এবং কয়েক ঘন্টার মধ্যে স্ক্যাম করে যে কোনো কোম্পানিকে দেউলিয়া করে দিতে পারে। হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। কিন্তু আমার পিছন পড়বে কেন? আমাকে বলো, আমি তাদের কি ক্ষতি করতে পারি? স্ক্যামাররা এই নীতিতে চলে না স্যার। জানেন কি না, মিডল ইস্টে বড় ধরনের স্ক্যাম হয়েছে কয়েকদিন আগে 4 বিলিয়নের তেল নিয়ে। তখন থেকেই এই দলটা বেশ চর্চায়। ওদের উত্থান বাংলাদেশেই। আপনি কয়েকদিন ধরে ব্যবসাতে খুবই উন্নতি করতেছিলেন, তাতে আমার মনে হয়। রুদ্রবীর বিরক্ত হয়ে বলল, গাল গল্প করো না তো। আমি নিশ্চিত কেউ বেইমানি করেছে আমার সাথে। এসব জোকার কিছু না। জি স্যার। রুদ্রবীরের সামনে থেকে চলে গেল লোকটা। এমনিতে তার এই রুমের ভেতরে ঢুকলে ভীষণ ভয় করে। তাদের ছাড়াও একটা মানুষ ছিল, ছোট্ট একটা মেয়ে, যে পাখির মতন রুমের এক কোণাতে বসেছিল। এত চোখের সামনে ভয়ঙ্কর কিছু হলে কি স্বাভাবিক থাকা যায়? পুরো কক্ষ নির্জন হতে রুদ্রবীরের মাথায় জোকার শব্দটা চলতে লাগলো। আসলেও কি এমন কেউ আছে? থাকলে সে কে? বাংলাদেশের মতন একটা দেশে এত বড় এসকারমেন্ট রয়েছে,
অথচ ঘুণাক্ষরেও কেউ কিছু বুঝতে পারছে না। অদ্ভুত, এত বড় ছেলেকে নিজের কাছে ঘুমানোর জন্য বাধ্য করা দেখে সাহেল ভীষণ রেগে ঘুমিয়েছে। তাতে অবশ্য মাহমুদার কিছু যায় আসে না। সে আরামে নিশ্চিন্তে আয়াত কোথাও যাবে না সে ওয়াদা নিয়ে ঘুমাচ্ছে। ছেলেটা মাথা টেবিলে ঠেকিয়ে শুয়ে আছে। হুট করে কারো হাতের স্পর্শ পেল। মাথা উঠিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে আছে। সরোজির কাছে যা, ও জ্বর। কিন্তু আম্মু, মাকে রেখে স্ত্রীর কাছে গেলে তখন তো লোকে আমাকে খারাপ বলবে। বলুক, কারো অন্যায় কখনো মেনে নিবি না। মা হয়েছে এর মানে সে যা খুশি তাই করবে। সরোজির কাছে যা। আয়াত হাসলো, দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। সাহেল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই মানুষকে ভালো চিনতে পারিস। বিয়ের কথা না জেনেও তোর মা যেমন করছে, জানলে কি করবে আমি কল্পনা করতেই পারছি না। খুব বেশি দিন এটা লুকানো যাবে না। সকালে মাকে সামনে নিতে পারবে তো? পারবো। বাবার প্রতি কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো আয়াত। দ্রুত তীরার রুমের পানে যেতে লাগলো। পকেটে ফোন ভাইব্রেট হলে তা বের করে দেখলো একটা মেসেজ এসেছে, সব ওকে লিখে। আয়াত থমকালো, কিছু সময় শূন্যে তাকিয়ে রইল নির্বাক হয়ে, তারপর হাসলো। এই হাসিটা এক দিক থেকে এই সুদর্শন পুরুষের অধরে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন এই হাসি আয়াতে লুকিয়ে রেখেছিল পৃথিবীর সবার থেকে। দরজায় শব্দ হতেই ঘুমন্ত তীরা উঠে আয়াদের রুমে চলে গেল। ষোড়শী কাচুমাচু ভঙ্গিতে শুয়ে আছে, তার পাশে শুয়ে একদম নিজের কাছে টেনে নিল। ষোড়শীর থুতনিটা আঙ্গুল দ্বারা উঁচু করে বলল, আমি ভীষণ খারাপ সরেছি। দুনিয়াতে সকলে ভাবে আমার মতন ভদ্র ব্যক্তিত্ববান এবং সৎ ব্যক্তি হয় না, কিন্তু তারা তো জানে না সমুদ্রের তীরে দাঁড়িয়ে ধ্বংস ডেকে আনা ব্যক্তি আমি। তোমাকে আমি ভালো না বাসলে তুমি আমার নিজের জিনিস, আর আমি নিজের জিনিস কাউকে স্পর্শ করতে দিই না। ষোড়শী ঘুমের মধ্যে অস্পষ্ট শব্দ করে আয়াদের বুকে মাথা রাখলো। পুরুষটি ধীরে ধীরে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অথচ চোখ বন্ধ করতেই তার মনে হলো সে পুকুরে সাঁতার কাটছে। পাশে তার প্রিয় সাপটা যে একে বেঁকে চলে তার সঙ্গ দিচ্ছে। অন্যদিকে সবকিছু গুড়িয়ে যাচ্ছে, অথবা আয়াত দিয়েছে। আমার ছেলে কেন তোকে ছাড়া কিছু বোঝে না? মায়ের মতন কালো জাদু শিখেছিস? তোর জন্ম তোর বর্তমান আর তোর ভবিষ্যতে প্রভাব করেছে। মায়ের মতনই তো একদম। আয়াত তোকে ছাড়া কেন কিছু বোঝে না বল আমাকে। মাহমুদার কথায় মর্মাহত বোধ করলো ষোড়শী। গতকাল রাতে ভীষণ জ্বরের পর সবে কিছুটা ভালো লাগছিল, এর জন্য সবার সাথে সকালে নাস্তা করবে দেখে নিচে নেমে আসে। মাহমুদার রাগ স্বাভাবিক, বিশেষ করে সকালে আয়াতকে যখন নিজের কাছে দেখেনি ঘুমন্ত অবস্থাতে, তখনই ভেবেছিল আজকের দিন ভালো যাবে না। সে ধীর কণ্ঠতে বলল, আপনি ভুল ভাবছেন চাচি, আমি তেমন কিছুই করিনি। তাছাড়া আমি নিজেও জন্মদাত্রীকে ঘৃণা করি, আর যাকে ঘৃণা করা হয় মানুষ কখনোই তার মতো হতে চাইবে না। মুখে বড় বড় কথা শুধু। তোকে আশ্রয় দিয়েছি, বেশ এতটাই তোর যোগ্যতা। উর্মিকে দেখেছিস? কাল মেয়েটা চড় খেলো। সে নিজের দোষে খেয়েছে। একটা দিব, অসভ্য মেয়ে। হাত উঁচু করে মাহমুদা প্রায় ষোড়শীকে চড় দিয়ে ফেলেছিল, কিন্তু কথা থেকে আয়াত এসে তা ধরে ফেলল। নিজের মাকে একটা কথাও বলল না সে, কিন্তু চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে অনেক বেশি রেগে গেছে। ষোড়শীকে আদেশের সুরে বলল, খেতে বসো, খেয়ে দ্রুত রুমে চলে যাবে। খাওয়া বাদে যেন তোমাকে আমি নিচে না দেখি। আর মা, তুমিও খেয়ে বিশ্রাম নাও। মাহমুদা এক ঝটকায় হাত সরিয়ে বলল, তুই আর তোর এইভাবের বোন খেয়ে বেঁচে থাক, আমার কথা ভাবতে হবে না। মেঝেতে ভয়ঙ্কর ভাবে কদম ফেলে এগিয়ে গেল মাহমুদা। ষোড়শী একবার পেছনের থেকে ডাকতে গেলেও আয়াত থামিয়ে দিল। প্লেটে পরোটা আর সবজি দিয়ে বলল, একা একা খেতে পারবে নাকি আমার সাহায্য করতে হবে? থাক, যা হচ্ছে আমার কেউ খাইয়ে দিতে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আমার হাতে খেতে চাও কিনা বলো। ষোড়শী শুকনো ঢোক গিলল। সত্য বলতে এটা ভীষণ মন চাচ্ছে তার, কিন্তু সব সময় নিজের মনের কথা মানতে নেই। কখনো কখনো বিরুদ্ধে যাওয়া ভালো। আমি একাই খাই প্লিজ। ওকে। একটু একটু করে পরোটা ভেঙে ষোড়শী মুখে দিতে লাগলো। আয়াত নিজের ম্যাকবুকে কিছু একটা করছে, এখনো খাবার নেয়নি। ষোড়শী নিজের প্লেট থেকে নিয়ে মুখের সামনে ধরতেই খেয়ে নিল। আপনি সারাদিন এত কি করেন? কাল চাচা বলেছিল আপনার অফিসের পরেও দীর্ঘক্ষণ আপনি থাকেন। কি করতে? পুরুষ মানুষের কত ধরনের কাজ থাকে, সব কি শুনতে হয়? কিন্তু পুরুষটা তো আমার স্বামী, শুনবো না কেন?
আয়াদের অধৈর্যকল বিস্তর হলো। প্রথমবারের মতো ষোড়শীর অধিকার বোধ দেখেছে। সে কি এর বিনিময়ে একটা চুমু খেয়ে নিবে? থাক, সেটা অন্য সময়ের জন্য তোলা থাক। ষোড়শী হঠাৎ শুধালো, চাচি আমায় এত ঘৃণা কেন করেন? আপনি বা আমাকে এত ঘৃণা করতেন কেন? সেটার জবাব তুমি জানো। তোমার মা মল্লিকা আম্মুকে গ্রামে থাকতে খুব জ্বালিয়েছে। কথায় কথায় দোষী বানানো, ফাঁসিয়ে দেওয়া, দাদা বাবার বকা খাওয়ানো। মায়ের চেহারা তখন খুব খারাপ হয়ে গেছিল। মল্লিকা নামের নারীটাও খুব হাসাহাসি করত। মায়ের সাথে তাল মিলিয়ে তুমিও তখন হাসতে। যদিও বাচ্চা ছিলে, কিন্তু ভালো মতো বোঝার ক্ষমতা ছিল নিশ্চয়ই। তাই মা তার উপর গিয়ে তোমাকে প্রায়োরিটি দেওয়া কোশ্চিন কালে পছন্দ করবে না। আমার সেজন্য খুব শক্ত কিছু বলতেও মন চায় না। ষোড়শীর ঠোঁট কামড়ে ধরলো। আয়াত যা বলছে সবগুলো সত্য। তাকে মল্লিকা বলেছিল এটাতে নাকি সে খুশি হয়। তখন ষোড়শীর দুনিয়া ছিল তার মা। আর কারো দুনিয়া খারাপ হয় নাকি? এরপর একদিন দুনিয়া ভাঙল। সব থেকে ভালো একজন মানুষ তারা এলো জীবনে। ষোড়শীর মনে মনে ঠিক করলো সে মাহমুদার কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু আয়াত, সরি, আমি তখন কিছু বুঝতাম না। এখন তো বলছো একটা ওয়াদা করে সরেছি। আয়াত সরাসরি ষোড়শীর মুখপানে তাকালো। মেয়েটা সুন্দরী, অথবা তার দৃষ্টিতে মারাত্মক সুন্দরী। আয়াত ঠোঁট পানে তাকালো। আজ সকালে সে এখানে কামড়ে দিয়েছিল। জায়গাটি ঈষৎ রক্তিম হয়ে আছে। সে মেয়েটার গালে হাত রেখে বলল, আমাদের যখন সন্তান হবে তাকে এতটা শিক্ষা দিবে যে সে যেন কারো চেহারা বা বাহ্যিক পরিস্থিতি নিয়ে মজা না করে। আপনি আমার কাছ থেকে সন্তান নেবেন? সেটা কি স্বাভাবিক নয়? তুমি আমার স্ত্রী, আর যতই বেয়াদব হও, আমি দ্বিতীয় বিয়ে করছি না। না, তোমার কথায় ডিভোর্স দেব। ষোড়শীর মনটা ফুলে ফুলে ভরে গেল। এটা কি পুরুষটার মনের কথা নাকি সত্যি বলছে? সে মাথা দিয়ে ধনাত্মক জবাব দিয়ে বলল, তাহলে আপনি ওয়াদা করেন কখনো অন্যায় কিছু করবেন না। আমাদের সন্তানকে আমরা বেস্ট শিক্ষা দেব, ঠিক আছে? আয়াত কিছু সময়ের জন্য থমকালো। হঠাৎ বুকের ভেতর কেমন করে উঠল তার। যদি অন্যায় কিছু করে? আমার বিশ্বাস আপনি কখনো অন্যায় করবেন না। এত বিশ্বাস করো আমাকে? অনেক। বিশাল একটা ভবনের সামনে কালো রঙের গাড়িটা এসে থামলো। এখন মধ্যরাত। গেটের কাছে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। গাড়ি থেকে অবয়টা নামতেই মালিকের পরিচয় সুবাস পেয়ে চুপ হয়ে গেল। অবয়টি এগিয়ে গিয়ে হিংস্র জন্তুগুলোর মাথায় হাত বুলিয়ে ভেতরে ঢুকে গেল। বিশাল করিডোরের মধ্যে তার পদচিহ্ন যেন একে দিচ্ছে কোনো প্রাচীন কবিতা। একটা বিশাল দরজার সামনে দাঁড়িয়ে কোটো দিতেই তা খুলে গেল। ভেতরে কয়েকজন ছেলে বসা, সকলে স্ক্রিনের সামনে এক মনোযোগে তাকিয়ে আছে। হঠাৎ সেখান থেকে একজন মুখ সরিয়ে বলল, এ সময় তুমি এখানে আদায়, তোমার বাড়ির লোকজন তো পাগল হয়ে যাবে। আয়াত কথার প্রেক্ষিতে কোনো প্রকার শব্দ করলো না। সে ভীষণ ক্লান্ত, অথবা একটা বিষয় সারাদিন ধরে তাকে জ্বালিয়ে যাচ্ছে। তোমার কাজ করো। আয়াত রুম থেকে বের হয়ে দোতলার রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। এই বিশাল বাড়িটা তার নিজের। এই তো মাস দুয়েক হবে সে কিনেছে। এরপর নিজের মতো করে ডিজাইন করে নিয়েছে। এই বাড়ির কথা কেউ জানে না, এমনকি তার আয়ের উৎসের ব্যাপারও না। আয়াত ছোটবেলা থেকে সচ্ছল পরিবারের জন্ম নিলেও আড়ালে তার জীবনটা সত্যিকারের সুলতানের মতন। আর সে কে? হাসতে হাসতে ধ্বংস করা এক জোকার। দরজা খুলে গেল। আয়াত ঢুকতেই রুমে থাকা সক্রিয় যন্ত্রটি কথা বলে তাকে স্বাগতম জানালো। কিন্তু সে শুনল না। বিছানাতে উবুর হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ষোড়শীর মুখটা ভেসে উঠল। জীবনের কোনো এক সময় মেয়েটা তার সব জানাতে হবে, কিন্তু এত বড় সত্য স্রোত বয়ে নেওয়ার মতন শক্তি ষোড়শীর আছে যদি ছেড়ে চলে যায়? আয়াদের মনে বলে উঠল, ছেড়ে চলে গেলে কি? সে তো আর ষোড়শীকে ভালোবাসে না। আবার আরেক মন বিরত করলো, সত্যি কি সে এই মেয়েটাকে ছাড়া থাকতে পারবে? চোখ বন্ধ করলেই মুখটা ভেসে ওঠে। নাকে এখনো মেলি সুবাস। আয়াত যখন চুমু খায় তখন লজ্জায় কুঁকড়ে থাকে। সে খুব করে চায় তাদের প্রথম মিলন এখানে হোক, সবার নির্জনে, শুধু সে আর ষোড়শী। এসব স্বপ্ন ভেঙে যাবে এক পলকে। মেয়েরা তো টাকার লোভী হয়, ষোড়শীও বোধহয় তাই হবে। আয়াত নিজেকে পজিটিভ চিন্তাতে মগ্ন করল। সোজা হয়ে শুয়ে স্লিংয়ের পানে তাকালো। সে দারুণ শীর্ষে বাজাতে জানে।
যার সুর নির্জন কক্ষকে ভয়াবহভাবে ঝংকার তুলছে। হঠাৎ থামলো, ফিসফিস করে সমীরনের উদ্দেশ্যে বলল, রাজ্য জয় করতে এসে রাজকুমার প্রেমে মজে যোদ্ধা কি বন্দী হয়ে পড়বে? হুম, যোদ্ধারা তো দুর্বল হলে চলবে না, রাজকুমারের দুর্বলতা হতে হবে, তাইলে চাইলেও যেন রাজকুমারে ছাড়তে না পারে। সাবধান, তুমি কিন্তু রাজকুমার বা যোদ্ধাও নও আয়াত, বরং রাজা, আর রাজার যোগ্য একমাত্র মহারানী হতে পারে। পরিচিত কণ্ঠ পেয়ে অবস্থাতেই ঘাড় ঈষৎ ঘুরালো আয়াত। একজন নারী প্রবেশ করছে, তার হাতে একটা গ্লাস, ভেতরে তরল বলে দিচ্ছে তার রেড ওয়াইন। অদ্ভুতভাবে লিলিয়া নামক এই মহিলাটি যেন কখনো বয়স বাড়ার বিষয়টার সম্মুখীন হয়নি। সেই যে 7 বছর ধরে দেখছে আয়াত এখনো যেন একই রকম। লিলিয়া এসে বিছানা থেকে স্বল্প দূরত্বে রাখা ডিভানে বসলো, তারার মতো 2 পা একত্রে করে রাখলো, গ্লাসের কিনারায় ঠোঁট রেখে ছোট্ট একটা চুমুক নিল। আজ হঠাৎ এখানে তুমি? তোমাকে দেখে ভয়ঙ্কর ক্লান্ত মনে হচ্ছে। গত কয়েকদিন রাতে ঘুম হয়নি লিলিয়া, শরীর অসুস্থ ছিল, আর মেয়েটি এই সময় বাচ্চা বনে যায়। 18 বছর থেকে স্বল্প দূরে থাকা একটা বাচ্চা মেয়েকে তুমি বড় কেন বা ভাবো আয়াত? বাই দ্য ওয়ে, তোমার জন্য আমি রুদ্রবীরকে অ্যাটাক করেছি। একসময় তো কোনো কিছু আমাদের জন্য সুফল বয়ে আনবে না সব সময়। আয়াত উঠে বসলো, 2 হাত পিছনে রেখে হেলান দিয়ে বসে বলল, টাকা কত পেলেন লিলিয়া? সবসময় সফলতা সৌভাগ্য বয়ে আনে না। তুমি তোমার পার্সোনাল আক্রোশ মেটাতেই পারো, তবে সামনের বার তোমাকে অযাচিত একদিনে কোনো স্টেপ আমি নিতে দিব না। সম্মতিতে মাথা দুলালো আয়াত। লিলিয়াকে এই আলো আধারে ঠিক যেন ব্লু রোজের মতো দেখা যাচ্ছে, যার অস্তিত্ব পৃথিবীতে নেই, কিন্তু ভাবনাতে আনলে মনে হয় এত সুন্দর বস্তু পৃথিবীতে আর নেই। আয়াত, তুমি চাইলেই আজ রাতে আমি তোমার সাথে থাকতে পারি। লিলিয়ার প্রস্তাবে হাসলো আয়াত। বিছানা থেকে নেমে নারীটির মুখোমুখি হলো, ফিসফিস করে বলল, আমি আমার স্ত্রী ব্যতীত কাউকে স্পর্শ করে না লিলিয়া। কিন্তু তাকে তো তুমি ভালোবাসো না, এটা তোমার মুখের কথা। হয়তো ভালোবাসি না, কিন্তু হয়তো আমি তাকে প্রচুর সম্মান ও মায়া করি, এজন্য আমি অন্য কোনো নারীর কথা ভাবতে পারি না। ভালোবেসো না জোকার, এটা তোমার জন্য ক্ষতিগ্রস্ত। স্ত্রীর সন্তান নেওয়ার অধিকার সবার কাছে, তবে তাদের এই জগতের সাথে পরিচয় করাবে না। তাহলে জগতে আসার উদ্দেশ্য আমার কি? মানুষকে ঠকিয়ে আত্মতৃপ্তি পাওয়া? তাহলে তোমার আর রুদ্রবীরের মধ্যে পার্থক্য কি? এই রুদ্রবীরের সম্পর্কে যা জেনেছি তাতে সে আর তুমি এক নও, কিন্তু তুমি সাধুও নও। এই পৃথিবীতে আসলে কেউ সাধু নয়, আমরা শুধু ভালো মানুষ হওয়ার ভান করি, এটাও নও। একটা জুয়েলারির বক্স এগিয়ে দিল লিলিয়া। আয়াত হাতে নিয়ে ভ্রু কুঁচকে শুধালো, এটা কি? তোমার স্ত্রীর জন্য নিউ ইয়র্কে গিয়েছিলাম, তখন থেকে মনে হলো বিয়েতে গিফট দেওয়া হয়নি। আয়াত বক্স খুলে দেখলো তাতে একটা সুন্দর লকেট রাখা। হাতে নিয়ে সেখানকার পাথরে বিদ্ধা আঙ্গুল ঘষলো সে। হঠাৎ তা লিলিয়ার দিকে ফিরিয়ে দিয়ে বলল, আমার স্ত্রীকে গিফট তুমি দিতে পারো, কিন্তু একটা ট্র্যাকিং ডিভাইস ছাড়া দিলে খুশি হব। ইমপ্রেসিভ, কিন্তু বুঝলে কিভাবে? আয়াত জবাব দিল না। বিছানা থেকে ফোনটা তুলে দরজার পানে যেতে লাগলো। পেছন থেকে লিলিয়া বলল, কোথায় যাও? আজ রাতে এখানে থাকে বিপদ, কখন কোথা থেকে কি হয়ে যায় কে জানে। আয়াত চলে গেল। লিলিয়া অনেক সময় ডিভানে বসে রইল। ঘরের এক কোনায় ছোট্ট একটা মোমবাতি জ্বলছে, তার ঘুম ঘুম পাচ্ছে এখন। আয়াত এত সময় কিভাবে এই কড়া ঘুমের ঘোর নিয়ে যাওয়া জঙ্গলি সুবাসের মধ্যে টিকেছিল তা আশ্চর্যের বিষয়। ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে লিলিয়ার ঠোঁটের কোনায় ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। গাড়ি অনেকটা দূরে এনে থামালো আয়াত। ভাগ্যিস আগে থেকে টের পেয়েছিল সুবাসটা। মোমবাতিটা একটা জংলি ফুলের নিঃশ্বাস থেকে তৈরি। এই ফুল সম্পর্কে তা শিখেছিল নেপালের একজন লোক। আজকে অভিজ্ঞতা কাজে লাগালো। লিলিয়ার নিশ্চয় ভাবে এমন কিছু করত যাতে আয়াতকে ব্ল্যাকমেল করা সহজ হয়। গাড়ির পেছনে রাখা দুর্গন্ধযুক্ত একটা তরল বের করলো সে। নাকে কিছু সময় ঠেকিয়ে রাখতেই মাথা ঝিমঝিম করা
কমল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার, এই জন্য দুর্বলতাকে বের হতে দেওয়া উচিত না। কিন্তু ষোড়শী যে তার দুর্বলতা হয়ে উঠেছে তা বোধহয় এখন পৃথিবীর সবাই জানে। আর কিছু সময় পর ভোর হবে, রাস্তাটা পুরোপুরি নির্জন। আয়াত গাড়িতে হেলান দিয়ে একটা সিগারেট বের করলো। মনে মনে সিদ্ধান্ত নিল যে এখন খবর ষোড়শী কখনো জানতে পারবে না যে সে আয়াত সুলতানের দুর্বলতা। ষোড়শী ভীষণ রাগ লাগছে। আয়াত তাকে বেশ কিছুদিন যাবৎ ইগনোর করে যাচ্ছে, এটা সে কোনো মতে মেনে নিতে পারছে না। এদিকে তার পরীক্ষার সন্নিকটে, এখন কোমরে দড়ি বেঁধে পড়াশোনা করতে হচ্ছে। কথায় একটা মানসিক শান্তি পাবে মানুষটার কাছে, তা না করে মানুষটা তাকে পাত্তা দিচ্ছে না। ষোড়শী পড়তে পড়তে ঠিক করলো সে নিজেও অ্যাটেনশন দিবে না। সারা বিকেল পরে একটু মাথা শান্ত করার জন্য ছাদে হাঁটতে এসেছে। ইদানিং মনটা তার ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। বাবা আর মায়ের কথা খুব মনে পড়ে। অবশ্য সে তাদের ভুলে বা কখন। মাঝে মধ্যে ভাবে আয়াত যদি তার জীবনে না আসতো তাহলে সব কেমন হতো। ষোড়শীর ভয় পায় না, কারণ জানে সৃষ্টিকর্তা একসাথে সব কেড়ে নেয় না। ছাদের কিনারাতে আসতেই পেছনে কারো অস্তিত্বের আভাস পেল। ষোড়শী ঘাড় ঘুরিয়ে দেখলো উর্মি দাঁড়িয়ে আছে। তাকে দেখে সামান্য হেসে উর্মি বলল, তোমাকে বহুদিন পর একা দেখলাম। এমনি তো আয়াত ভাইকে নিচে নামতে দেয় না, আমাদের ভয় আছে যদি তোমাকে খেয়ে ফেলি। ইঙ্গিতপূর্ণ কথাগুলোকে গায়ে মাখালো না ষোড়শী। কপালে এলোমেলো থাকা চুলগুলো সরিয়ে বলল, খাবেন কেন? সে ভয় পায়। সে বিষয়টা হাস্যকর, এমনভাবে বললে যেন সে তোমার স্বামী। ষোড়শী, যদি সে তোমার স্বামীও হয় তাও তোমার থেকে খেয়ে নিব আমি। ষোড়শীর মুখখানা থমথমে হয়ে গেল। সে নির্বাক তাকিয়ে রইল উর্মির পানে। অন্যের স্বামী কেড়ে নেওয়াতে কি মজা পাবেন? তার মানে আয়াত ভাই তোমার স্বামী? বিয়ে কবে হলো দুজনে? উর্মির ফাঁদে পা রেখে ফেলেছে ষোড়শী। কোনো সন্দেহ নেই যে উর্মি একজন যোগ্য লয়ার হবে ভবিষ্যতে। সে মৃদু হেসে বলল, বিয়ে হলে লুকাবো কেন আমরা? অনেক কারণ আছে লুকোনোর। যাই হোক, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি আয়াত ভাইয়ের থেকে দূরে থাকার জন্য। আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে আমি এই বাড়ির বউ হব, তাই কখনো আমার সে স্বপ্নকে নষ্ট করতে যেও না। উর্মি দ্রুত চলে গেল। ষোড়শী দীর্ঘশ্বাস ফেলল। সে আসলেও বুঝতে পারছে না তার ভবিষ্যৎ কি হবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। যতক্ষণ আয়াত ফিরে না এলো ততক্ষণ সে ছাদে দাঁড়িয়ে রইল। পরিচিত গাড়িটা গেট দিয়ে প্রবেশ করতেই দ্রুত রান্নাঘরে গেল। এক গ্লাস শরবত বানিয়ে আয়াদের রুমে চলে এলো দ্রুত। মানুষটা ভীষণ ক্লান্ত বোধ হয়, সোফাতে আধশোয়া হয়ে আছে। ষোড়শী ধীর পায়ে তার মাথায় হাত রাখবে এর পূর্বেই আয়াত তাকে টেনে নিজের বুকের উপর ফেলল। মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, চোর? ছি, আমি কিছু চুরি করতে আসিনি, বরং স্বামীর খেদমত করতে এসেছি। তাই? তাহলে চলো আমি একটু স্ত্রীর খেদমত করি। আয়াত ষোড়শীকে আরো সন্নিকটে নিয়ে এলো। একটা চুমু দিবে এর পূর্বেই ঠান্ডা সুরের দরজার কাছ থেকে কেউ বলে উঠল, আয়াত, ষোড়শী এখানে কি হচ্ছে? দাদি। ষোড়শী প্রায় লাফ দিয়ে আয়াদের উপর থেকে উঠতে গেল, কিন্তু পুরুষটি শক্ত করে ধরে থাকায় তা সম্ভব হয় না। আস্তে করে ওঠো, এত তাড়াহুড়ো কিসের? আয়াদের এত শান্ত ভাবটা মোটেও ষোড়শীর ভালো লাগছে না। জহুরা রূপালী রঙের লাঠিতে ভর করে ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলো। ষোড়শী শরবত বানানোর প্রতি এত বেশি মনোযোগী ছিল যে খেয়াল করেনি জহুরা পাশেই দাঁড়ানো ছিল। ষোড়শীর এই অযাচিত খুশি কিংবা প্রফুল্লতা তাকে ভাবিয়ে তোলে। এই জন্য পেছনে পেছনে এসে দুজনকে এই অবস্থাতে দেখে ফেলে। আপাতত দৃষ্টিতে সে রেগে ভয়ঙ্কর কিছু বলতে যাবে এর পূর্বেই আয়াত শান্তভাবে বলল, সৌরিশা আমার স্ত্রী দাদি। আমাদের বিয়ে ছোট চাচা যাওয়ার আগে বাবার সম্মতিতে দিয়ে গেছে, তাই যদি আপনি হয়তো কিছু না বলেন তাহলে খুশি হব। কি সবার আড়ালে এত বড় কাজ তোদের বাবা কেন করে গেল? আর বিয়ের কথা উঠছিল ইজাজের সাথে, মাঝখানে থেকে তুই এলি কিভাবে? ফুপু না মানার পর বাবা আমাকে প্রস্তাব দেয়, এর জন্য রাজি হয়ে যায়। সবার থেকে এটা লুকোনোর কি দরকার ছিল? মা বিষয়টা ভালোভাবে নেবেন, তাছাড়া সেরকম পরিস্থিতি ছিল না। পরীক্ষা অবধি প্লিজ চুপ থাকবেন দাদি, এরপর বাসায় সবাইকে জানিয়ে দিবেন। তোর বিয়ে উর্মির সাথে ঠিক, মাঝখান থেকে এটা ঠিক কত বড় কাণ্ড হয়ে গেল। এখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমার কাছে বাবা আর চাচা খুব গুরুত্বপূর্ণ দাদি। আমি তাদের বাইরে গিয়ে খালা আর মায়ের বিরোধিতা করেছি,
পরিস্থিতি এমন ছিল যে এক পক্ষকে দুঃখ পেতে হবে। জানালা দিয়ে সন্ধ্যার আলোক সমীরণ ভেতরে প্রবেশ করছে। ষোড়শীর শরীর শিরশির করে উঠল। একটা ভয়ঙ্কর লজ্জা তার সমস্ত মনে ছড়িয়ে পড়ছে। জহুরা বিছানার উপরে বসে ষোড়শীর উদ্দেশ্য করে বলল, নিজের রুমে যা, আমার আয়াদের সাথে কিছু কথা আছে। জি দাদি। ষোড়শী প্রায় পালিয়ে এলো সেখান থেকে। সামান্য জহুরা জানার পর তার এত লজ্জা লাগছে, তাহলে যখন সবাই জানবে। আর ভাবতে চাচ্ছে না, এর থেকে চুপচাপ বসে পড়াশোনা করা ভালো। সে চলে যাওয়ার পর জহুরা গম্ভীর মুখে বলল, তোদের বিয়েটা শুধু শুধু সব সম্পর্ক নষ্ট করবে। ইজাজ আর জুইয়ের মাঝখানে অনেক ঝামেলা চললো কয়দিন। কারণ ও নাকি ষোড়শীকে ছোটবেলা থেকে পছন্দ করত। তাহলে বিয়ের প্রস্তাবটা যখন পেল তখন ইজাজকে না জানিয়ে কেন জুই না করলো? এবং দেশে আসবে ছেলেটা ষোড়শীকে বিয়ে করার জন্য। তা নিয়ে মা ও ছেলের খুব খারাপ তর্ক হয়েছে। অবশেষে জুই ছেলের কথাতে রাজি হয়েছে। এখন সামনের মাসে ইজাজ আসবে বিয়ে করার জন্য। এদিকে উর্মি আর তোর বিয়ের জন্য তোর মা গয়নাগাটি বানাতে দিয়েছে। এখন বল, সামনের পরিস্থিতিগুলো কেমন হবে? কেমন হবে? আমাদের বিয়েকে প্রশ্ন ওঠাতে পারবে না কেউ। ইজাজের কাছে একটা সুযোগ এসেছিল, তখন সে সেটা পালন করেনি। অন্যদিকে উর্মিকে আমি মৌখিক কোনো ওয়াদা করিনি। এখন যাই হোক, আমি আমার স্ত্রীকে ছাড়বো না। ভালোবেসে বিয়েটা হয়েছে। আয়াত নির্লিপ্ত জবাব দিল, বরং আমি প্রথমে বিয়েটা করতে চাইনি, উল্টে ষোড়শীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু কোনোভাবেই হোক চাচা আর বাবার কথার খেলাপ করতে পারিনি। এখন যদি সম্ভব হয় তো তালাক দিয়ে দে, তা নয় এত হাসি খুশি। দাদি, এটা কেমন অমানবিক একটা কথা বললেন? ওই মেয়েটা এতিম, এখন তার পুরো দুনিয়া আমি। শুধু কয়েকটা সম্পর্কে টিকিয়ে রাখার জন্য, যা সাময়িক নষ্ট হলে ভবিষ্যতে একদিন না একদিন ঠিকই হবে, তার জন্য নিজের স্ত্রীকে তালাক দিব? কেমন হয়ে গেল না কথাটা? না, মাঝে মধ্যে পরিবার আগে। তোর মা তো শেষ হয়ে যাবে। আমি সামনে নেব। কি অদ্ভুত কথা, এখন বউ এত প্রিয় হয়ে গেল। আয়াত দীর্ঘশ্বাস ছাড়লো। জহুরার এহেন অদ্ভুত আচরণের পেছনের কারণটা উর্মি। সে উর্মিকে ভীষণ ভালোবাসে ও পছন্দ করে, হয়তো ষোড়শীর থেকেও বেশি। এজন্য এসব যুক্তিহীন কথাগুলো বলছে। মানুষ কি ভয়ঙ্কর রকমের অদ্ভুত। নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, তা পছন্দটা হাজার লজিক্যালের হোক না কেন। আয়াত স্মিত হেসে জহুরার পাশে বসে বলল, ষোড়শীকে ছাড়া অন্য মেয়ের সাথে সংসার চিন্তা আমি আর করতে পারবো না দাদি। এত টেনশন নিয়েন না, আমি সব সামলে নেব। তাছাড়া একটা অনুরোধ, আমার বউকে আপাতত কিছু বলবেন না, যা ওর মস্তিষ্কের উপর প্রেশার ক্রিয়েট করে। অল্প কয়েকদিন পর পরীক্ষা তো। আয়াত ইচ্ছে করে আমার বউ শব্দটাতে অধিক জোর দিয়েছে, যেন জহুরা তাদের সম্পর্কের গভীরতা একটু হলেও আঁচ করতে পারে এবং এহেন কোনো কথা না বলে যা আয়াদের পছন্দ হবে না। জহুরা বৃদ্ধা মানুষ, সে আস্তে করে মাথা দুলিয়ে বাইরে চলে গেল। স্যার, আবারও শেয়ারের দাম হুট করে পড়ে গেছে, অনেক লস হয়ে গেল। রুদ্রবীর চোখ বন্ধ করেছিল। অ্যাসিস্ট্যান্টের কথার আলতো করে চোখ খুলল। তার পাশে শুয়ে থাকা মেয়েটা নিজের হাত পা চাটছে, ঠিক একটা বিড়ালের মতন। আমার সাথে ঠিক কে শত্রুতা করেছে এর ব্যাপারে কোনো খোঁজ নিতে পেরেছো? না। তাহলে তোমাদের দরকার কি আমার? স্যার, যাও এখান থেকে। লোকটা চলে যেতে রুদ্রবীর নির্লিপ্ত পাশের মেয়েটার দিকে তাকালো। একধানে তাকিয়ে থাকতে থাকতে দেখলো মেয়েটার চোখের নিচে কালি জমেছে। খুব শান্তভাবে সেখানে বৃদ্ধা আঙ্গুল দিয়ে হাত বুলালো। মেয়েটা শুকনো ঢোক গিলল, তারপর হঠাৎ করে নিজের আঙ্গুল চোখের ভেতরে ঢুকিয়ে দিল, ঠিক যেমন একটা শিশু কামড়া কামড়িতে আঙ্গুল ঢুকিয়ে দেয়। মেয়েটা চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে। দুর্বল থাকায় গলা দিয়ে তেমন আওয়াজ এলো না। হঠাৎ করে রুদ্রবীরের হাত কামড় দিয়ে দূরে সরে গেল। নিজেকে আড়াল করতে পারলে যেন বাঁচে। দ্রুত দরজা ঠেলে কোথাও চলে গেল। রুদ্রবীরের অনেক সময় হাতটার পানে তাকিয়ে রইল। এই মেয়েটা ছিল অনেক বড় সেনা অফিসারের মেয়ে। মা বাবার অনেক আদরের নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছিল বিয়ের 8 বছর পর। রুদ্রবীর একে একটা ক্যাফেতে দেখেছিল। হঠাৎ তার চোখের রং পরিবর্তন হয়ে গেল। ধীরভাবে বাহিরে এলো, যেখানে পরপর অনেকগুলো হিংস্র কুকুরের খাঁচা। কয়েক কদম অতিক্রম করে পিটবুলের খাঁচার সামনে এসে থামলো।
তাকে দেখে প্রাণীগুলো ঘেউ ঘেউ করে উঠল। রুদ্রবীর তার আঙ্গুল লেগে থাকা রক্তিম পদার্থ কুকুরগুলোর সামনে একটা কাপড়ে করে দিল। সঙ্গে সঙ্গে তারা যেন পাগল হয়ে গেল। পাশের প্রাণীগুলো দেখাশোনা করার বৃদ্ধাটা দাঁড়িয়ে আছে পানসে মুখে। ওদের দরজা খুলে দাও। বৃদ্ধাটা প্রথমে না শোনার ভান করে। আরো একটা ভয়ঙ্কর রাত হবে আজ, কিন্তু সে যদি আজ না খুলে দেয় দরজা, তাহলে হয়তো নিজেকেও খাঁচাতে ঢুকতে হবে। দরজা খুলে দিতেই পিটবুলগুলো একে একে বের হতে লাগলো। কিছুর একটা গন্ধ নিতে নিতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। রুদ্রবীরের চেহারাতে হাসি ফুটে উঠল। বাগানের দোলনাতে বসে দোল খেতে লাগলো। স্বল্প সময় পরে ক্ষীণ চিৎকার শুনল সে। এরপর সব নিস্তব্ধ। শুধু দেখলো পিটবুল তিনটা কিছুক্ষণ পর বের হয়ে এসেছে। তাদের মুখে খণ্ড খণ্ড টুকরো, যা নিয়ে চাঁদের আলোতে তারা উল্লাস করছে। রুদ্রবীর সে দৃশ্যতে উচ্চ শব্দে হেসে উঠল। দাদি জানলো, এখন কি হবে? ষোড়শী আয়াতকে মেসেজটা পাঠিয়ে মনমরা হয়ে উঠল। ফোনটা পাশে রাখতেই প্রাইভেট হলো। আয়াত মেসেজ পাঠিয়েছে। কি হবে? আমাকে আর তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। তারপর আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো। তোমাকে একটা সেলাই মেশিন কিনে দেবো, আমি ঠেলা করে চালাবো। তারপর এইভাবে বড়লোক হয়ে আবার বাড়িতে ফিরে আসবো। কেমন হবে? ষোড়শী হেসে উঠল। ফোনটা হাতে তুলে টাইপ করতে লাগলো। মিস্টার আয়াত সুলতানি এমন বলে না। মিসেস আয়াত সুলতানি। তাহলে চিন্তা করো না এত, আমি সবসময় তোমার সাথে আছি। ষোড়শী জবাব দিতে যাবে, এর পূর্বেই তার ফোনে অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এলো। সে কৌতূহলবশত ঢুকলো সেখানে। ছবি পাঠিয়েছে কেউ। ছবিগুলো কয়েকটা কুকুরের। সে ভালোভাবে দেখার জন্য জুম করতেই যা দেখলো তাতে শরীর কেঁপে উঠলো। পুনরায় মেসেজ এলো। পিটবুলগুলো তোমার অপেক্ষায়। আমি কে তুমি তা জানো। ষোড়শী মেসেজটা পড়ে চিৎকার করতে লাগলো। তীরা পাশে পড়ছিল। সে টেবিল ছেড়ে উঠে ষোড়শীকে ধরার আগে মেয়েটা জ্ঞান হারালো। এদিকে চিৎকার শুনে বাড়ির সকলে উপস্থিত সেখানে। কি হয়েছে তীরা? ষোড়শীর কি হয়েছে? কি যেন ফোন দেখছিল, হঠাৎ কি হলো? ওর চোখ মুখে পানি যে। মাহমুদা আর তীরা মিলে দ্রুত শোয়ালো ষোড়শীকে। আয়াত ফোনটা হাতে তুলে লক ছাড়াতেই ছবি আর মেসেজগুলো সামনে এলো। তার কপালের শিরাগুলো দৃশ্যমান হলো রাগে। সঙ্গে অচেনা মেয়েটার জন্য মায়া হলো। সে জানে না সামনে কি করবে, কিন্তু এটা জানে যে এখন অনেকগুলো প্রাণ বাঁচাতে হবে তার। তুমি এত কিছুর পরও আমার সাথে একা দেখা করতে এসেছো। আমি তোমার উপর ইমপ্রেস আয়াত সুলতানি। রুদ্রবীর, আপনার কি মনে হয় না আপনি সাক্ষাৎ শয়তান? তবে আমার শয়তানদের সাথে খেলতে ভালো লাগে। আয়াদের কথায় চমকে উঠল রুদ্রবীর, কারণ গলার স্বরে এক আভিজাত্য প্রকাশ পাচ্ছে। এটা সাধারণ নয়। অতীতে যতবারই তাদের দেখা হয়েছে ততবার কখনো এতে উষ্ণতা কথায় অনুভব করেনি। সঙ্গে এই পরিবেশ, আয়াদের পোশাকগুলো তাকে নিত্য দিন থেকে কেমন যেন আলাদা করে দিচ্ছে। রুদ্রবীরের দিকে একটা ওয়াইন ভর্তি গ্লাস এগিয়ে দিল। সে তা উঠিয়ে এক চুমুক দিয়ে বলল, তাহলে তুমি নিজেকে শয়তানের বিপরীত সত্যের দূত বলে জাহির করছো? একদম না, আমি আপনার থেকে বড় শয়তান। আপনাকে এখানে দেখা করতে আসতে বলার পেছনে একটা কারণ আছে। একটা ডিল করতে চাই। আসলে আপনার ঔষধ কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। ঠিক কেন? এর বিনিময়ে কি দেবে তোমার বোনকে? শি ইজ মাই ওয়াইফ। চমৎকার, কিন্তু এটা কবে হলো? মল্লিকা আমাকে জানালো না। ষোড়শীর নামও নেবেন না। তাকে আমি প্রোটেক্ট করব যে কোনো পর্যায়ে। তোমার সে সামর্থ্য আছে? তুমি জানো না আমার ক্ষমতা কতদূর? আয়াদের চোখ মুখে স্মিত হাসি খেলে গেল। রুদ্রবীরকে সে যতটা বুদ্ধিমান ভেবেছিল ঠিক ততটা সে নয়। ক্ষমতার অহংকার মানুষকে মাটিতে মিশিয়ে দেয়। কেমন যেন অদ্ভুত লাগছে। আমি তোমার স্ত্রীকে বন্দি করার চেষ্টাতে আছি আর তুমি আমাকে বিজনেস ডিলের অফার করছো। কেমন সব ধোঁয়াশা। কেন ভয় পাচ্ছেন? যদি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হই তখন পালানোর পথ পাবেন না। আমি তো ভয় জেনেও আপনার সাথে খেলতে চাচ্ছি। এটা আমার সাহস। অবশ্য আমার মনে হয় আপনার পুরুষত্বের সঙ্গে সাহসটাও নেই। তাছাড়া লাভ আপনারই, কারণ আমি শুনেছি সদ্য একটা কেলেঙ্কারিতে ফেসছিলেন। সেটা থেকে বের হলেও অনেক বড় আর্থিক সংকটে আছেন। চয়েস আপনার। আয়াত ইচ্ছে করে পুরুষত্ব নিয়ে খজাটা দিল, যেন রুদ্রবীরকে সে নড়িয়ে দিতে পারে।
এর ফলে রাগে সে বাধ্য হবে আয়াদের কথা মতো চলতে। এই পুরো বিষয়টা সাইকোলজিস্ট লিলিয়া শিখিয়েছে আয়াতকে। সে চেয়ারে হেলান দিয়ে বসলো। জায়গাটি ঢাকার আভিজাত্যপূর্ণ একটি ডার্ক রেস্টুরেন্ট। বাহির থেকে হালকা মিউজিক ভেসে আসছে। আমার সাথে লাগতে এসো না আয়াত, তা না তোমার স্ত্রীর কি হবে? কিছুই না। তুমি জানো না আমি কত বড় জানোয়ার, এজন্য আমাকে হালকাভাবে নিচ্ছ? তুমি সাধারণ একটা ছেলে। রুদ্রবীর থেমে গেল। তার কপালে কয়েকটা ভাঁজ পড়লো মুহূর্তেই। হঠাৎ একটা কিছু মাথায় আসতেই বলল, তুমি সাধারণ কেউ নাও, একদম না। একটা সাধারণ ঘরের ছেলে কখনো আমার সাথে লাগতে আসবে না, বরং ষোড়শীকে নিয়ে কবে বিদেশ চলে যেত। কিন্তু তুমি উল্টো আমার সাথে লাগতে এসেছো। কে তুমি? শয়তান যখন আসে তখন নিজে পরিচয় বড় না রুদ্রবীর। চলেন দুজন একটা গেম খেলি। না, তোমার সাথে আমার ভালো ভাইবস আসছে না। ভয় পেলেন? কোথায় গেল সে সাহস? নাকি আপনার সব শক্তি দুর্বল ভয় পাওয়া কিছু সুন্দর মেয়েদের উপর? আপনি মানুষের সাহস দেখে ভয় পান? সেসব কথা জরুরি নয়। আমি জেনে শুনে তোমার সাথে কেন মিশবো যেখানে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? আয়াত একদলা থুতু পাশে ফেলে বলল, কাওয়ার্ড। কিন্তু আমি আপনাকে ছাড়বো না। যাই হোক, আপনার সাথে বসে ভালো লাগলো। রুদ্রবীর বিনিময়ে কোনো কিছু বলল না। তাকে একটু অস্বাভাবিক লাগছে। আয়াত খেয়াল করলো হাত দুটো কাঁপছে। তার মানে তাকে ভয় পেয়েছে সে। পুরো খেলাটার মস্তিষ্ক দিয়ে খেলতে হবে। আয়াত বের হতেই রুদ্রবীর পকেট থেকে একটা ক্যাপসুল বের করলো। তা খাওয়ার কিছু সময় পর সে ধাতস্থ হলো। আয়াদের উপর ভীষণ রাগ উঠলো তার। কিন্তু ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা তাকে ভয় পেতে বাধ্য করছে। রুদ্রবীর চোখ বন্ধ করলো। সঙ্গে সঙ্গে সাদা ধুতি পরনে একটা পুরুষের অবয়ব ভেসে উঠল। হাতে তার লম্বা লাঠি, যেটাকে রুদ্রবীর এখনো ভয় পায়। সে খেয়াল করলো তার কল্পনার পুরুষটির চোখ আর আয়াদের চোখ একরকম। দুটো কেমন হিম করে দেয় রুদ্রবীরের মনকে। পড়াশোনা বাদ দিয়ে তুই কি করছিস ল্যাপটপে? তীরার হঠাৎ আগমনে চমকে উঠল ষোড়শী। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে বলল, সেলফ ডিফেন্সের ভিডিওগুলো দেখছি। আমাকে যেন কেউ সহজে কিডন্যাপ না করতে পারে। আমি খুবই দুর্বল, নিজেকে শক্ত করতে হবে। সব সময় তোর ভাই আমার আশেপাশে তো থাকবে না, তাই না? তীরার মায়া হলো একটা মেয়ের জীবনের সাথে কত বাজেভাবে লড়ছে। পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি ভাইয়াকে বলেছি তোর পরীক্ষা শেষ হওয়ার পর অন্য কোনো দেশে চলে যেতে, যেখানে রুদ্রবীর আসবেন না। তাই হয় নাকি? তাছাড়া আমি একা পড়লে তখনই আমায় ছিনিয়ে নেওয়া সহজ হবে। আমি তোদের ছাড়া থাকতে পারবো না। এর থেকে বরং নিজেকে শক্ত বানাই। সেলফ ডিফেন্স ভিডিও দেখে শেখা যাবে না তো, তুই বরং এই ব্যাপারে ভাইয়াকে বলে দেয়। ওনার সাথে আমার রাগ চলে। কেন? ওনার এত সুন্দর সেজে বাইরে যেতে হবে কেন? মানুষটা বেশি সুন্দর। আরে তুই জেলাস তো হব না? ভয় নেই, আমার ভাই ভীষণ লয়াল। তোর মতো যদি আমার কপাল হতো। তোর কপাল? কাহিনী কি? তীরা খানিক লজ্জা পেল। সে এই ব্যাপারে এখনো কাউকে জানায়নি। ধীরে ধীরে বলল, আমার ইজাজ ভাইকে ভীষণ ভালো লাগে, কিন্তু মানুষটা পাত্তা অব্দি দেয় না। দেশে আসছে। তীরার অক্ষি গোলক বৃত্তাকার ধারণ করলো। তীরার মুখটা আজলে তুলে বলল, আমাকে এতদিন বলিসনি কেন? বলে লাভ কি? সেই তো আমাকে পাত্তা দেয় না। অথচ কল দিলে বাসার সবাই কেমন আছে, ষোড়শী কেমন আছে, নানু কেমন আছে, অথচ আমাকে নিয়ে বলে না অব্দি। ষোড়শী হেসে উঠল। আয়াত তো এর থেকেও ঠান্ডা ছিল। আর ঠিক কতগুলো চর যে সে খেয়েছে। গালে এখনো ব্যথা রয়ে গেছে। বহুদিন চর খায় না। হঠাৎ এই খেয়াল হতেই হাসল। ইজাজ ভাইকে কল দে, আমি কথা বলি। কি কথা বলবি? ভুলেও কিন্তু এসব বলতে যাবি না। আরে না, কল দে। তীরা একটু ভেবে কল করলো। ষোড়শীর সাথে ইজাজের দীর্ঘ সময় ধরে কথা হচ্ছে। এদিকে আয়াত বাড়িতে এসেছে বহুক্ষণ ধরে, কিন্তু ষোড়শীকে পাচ্ছে না কোথাও। অবশেষে ছাদে এসে দেখলো হেসে হেসে কলে কথা বলছে। তীরা দরজাতে দাঁড়িয়ে আছে। আয়াত ঠান্ডা সুরে বলল, কার সাথে কথা বলে? ইজাজ ভাই। ও। আয়াদের চোখ মুখ শীতল ভাব দেখা গেল। সে সবেমাত্র বাহির থেকে এসেছে। কোথাও থেকে এলে ইদানিং ষোড়শীকে দেখা তার অভ্যাস হয়ে গেছে। অথচ মেয়েটা কিভাবে হেসে হেসে কথা বলছে, এভাবে তো তার সাথেও বলে না। আমি রুমে যাচ্ছি তীরা। ইস, যাও তো, আমাকে এত জোরে কেন শোনাতে হবে? ষোড়শী তার দিকে তাকিয়ে আছে। আয়াদের রাগটা সে বুঝতে পারল। সে চলে যেতেই ইজাজের সাথে কথা অফ করে দিল। তোর ভাই কি বললো রে?
রুমে গেল। আমি আসছি। আরে ইজাজ ভাই কি বললো বলে যা। এসে বলি। আয়াদের রুমের সামনে এসে থেমে গেল। ঝগড়ার জন্য ভেতরে ঢুকলো না। আয়াত গোসলে ঢুকেছে, সে তা বুঝতে পারলো। এই সুযোগে রুমে ঢুকে বিছানাতে বসলো। আয়াত একটু পর বের হয়ে ষোড়শীর পানে তাকালো না। এতে মেয়েটার খুব খারাপ লাগলো। শুনেন। যাও এখান থেকে। কেন? কথা আছে আমার। আমার নেই, যাও। শুনেন তো। একটা চড় দিব, যাও এখান থেকে। আরে আপনি এমন কেন করছেন? সকালের জন্য সরি তো। আয়াত কিছু বলল না। রুমে থাকা মিনি ফ্রিজ থেকে একটা ক্যান বের করে খেতে লাগলো। ষোড়শী মিনমিনিয়ে বিড়ালের মতো তার গা ঘেঁষে বলল, সরি। হঠাৎ কি হলো আয়াদের? মেয়েটার চোয়াল শক্ত করে ধরে বলল, আই হেট ইউ। তুমি যখন অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলো তখন খুব খারাপ লাগে দেখতে, এবং সেই সময়ের জন্য আমি তোমাকে ঘৃণা করি। ষোড়শী কিছু বুঝলো না, শুধু পিট পিট করে তাকিয়ে রইল। আয়াত তাকে ছেড়ে দিল। সে তো ষোড়শীকে ভালোবাসে না, শুধু স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। তাহলে এখন এত কেন অস্থির লাগছে? কি হলো তার? সে কোনোভাবে ষোড়শীকে ভালোবেসে ফেলেছে? না, তা কি করে সম্ভব? সে নিজেকে ভীষণ নিয়ন্ত্রণে রেখেছে। ষোড়শী মাথা নিচু করে চলে যেতে নিবে, তৎক্ষণাৎ আয়াত থামিয়ে ঠিক সেখানে কামড় দিল যেখানে বাসর রাতে দিয়েছিল। ষোড়শীর অল্প সময়ের ব্যথা, অনুভূতি ও নানান প্রশ্নের ভারে মনে হলো আসমানের তারা দেখছে। ইদানিং আয়াত ভাইয়ের যেন কি হয়েছে বুঝলি? সারাক্ষণ আমায় ইগনোর করে, ঠিক আগের মতো। সে কি ভুলে গেছে যে আমি তার স্ত্রী? তীরা বিরক্ত হয়ে বলল, আয়াত ভাই না ভুললেও তুই নিশ্চিতভাবে ভুলে গিয়েছিস স্বামীকে কোন গর্ধ ভাই বলে। অভ্যেস কি করব? তাও বলবি না। আর ভাইয়া ইদানিং বাড়িতে থাকে না তেমন একটা, কারণ মার উর্মি আপুর হাবভাব মোটেও ভালো না। তারা নানান কথা বলে। কিরকম? সেসব শুনতে হবে না। এহেন সময় ষোড়শীর নাকে সুন্দর একটা সুগন্ধ ভেসে এলো। সম্ভবত কাচ্চি রান্না হচ্ছে। ষোড়শীর পেটে ক্ষুধা অনুভব হলো। পাশের ড্রয়ার থেকে চকলেট বের করে খেতে খেতে বলল, আজকে বাসায় কেউ আসবে? ফুপু আসবে। আমার পরীক্ষা কাছে, বাসে মানুষ এলে একটু ভালো লাগবে না। তুই বসে বসে খাচ্ছিস কেন? রেজাল্ট খারাপ করলে আমার থেকে তুই বেশি জ্বর খাবি। ষোড়শী কিছু বলতে যাবে, তার পূর্বেই বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। কেউ এলে জানালা দিয়ে দেখা, তা যেন তার নিত্যদিনের অভ্যাসের মধ্যে একটি। হাতে থাকা অবশিষ্ট চকলেট মুখে চালান করে দিল, জানালার নিকট দাঁড়ালো। জুই, তার হাজবেন্ড আর মেয়ে নামলো গাড়ি থেকে। আর সব থেকে ষোড়শীকে যে অবাক করলো সে হচ্ছে ইজাজ। এই তীরা, ইজাজ ভাই। তীরা বোধ হয় শুকনো গলায় বিষম খেলো। সে প্রথমে ভেবেছিল ষোড়শী নিশ্চয়ই তার সাথে মজা করছে, কিন্তু মুখের পরিস্থিতি দেখে মনে হলো না। তড়িঘড়ি করে টেবিল থেকে উঠে জানালার পারে দাঁড়ালো। তার স্বপ্নের রাজকুমার, যে তাকে স্বপ্নের দুনিয়াতে ভাসিয়ে নিয়ে যায়, আজ কতদিন পর বাস্তবে দেখলো। সে যেন চোখও সরিয়ে নিতে পারছে না। ষোড়শী হাই তুলে বলল, তুই তোর রাজকুমারকে দেখতে থাক, আমি এখান থেকে সরে যাই। এই জন্য চাচি সকাল থেকে এত রান্না করে যাচ্ছে। সে যে আসবে জানতাম না তো। চল নিচে যাই। পড়া আছে, পরে আমি তোর থেকে চর বেশি খাবো। তীরা ভীষণ মায়া ভরে কণ্ঠতে বলল, চল না বোন। তীরা খুব বেশি সময় অনুরোধ করতে হলো না, নিচ থেকে তাদের ডাক পড়ল। ষোড়শী যতটা স্বাভাবিক হাঁটছে সে ততটা ভীরু হয়ে গেছে যেন। সিঁড়ি দিয়ে নামতেই ইজাজের হাসি মাখা মুখ দেখতে পেল। হ্যাঁ, কেমন আছো ষোড়শী? বাহ, তুমি তো দারুণ সুন্দর হয়েছো। জি ভালো আছি ভাইয়া। এসো বসো, তারপর বলো জীবন কেমন চলছে। ইজাজ তীরাকে সম্পূর্ণরূপে ইগনোর করে গেল। বিষয়টা তার ভীষণ খারাপ লাগলো। সে দূরে দাঁড়িয়ে রইল, বুকটা গমরা করে। ষোড়শী দূর থেকেও তার মনের ধারণা অনুধাবন করে বলল, আমি আর তীরা একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। তীরা? ও, আমি তো ওকে খেয়াল করিনি। ওখানে কেন? এখানে এসে বসো। তীরা গমরা মুখে বলল, না ভাইয়া, ঠিক আছে। ষোড়শী আয়। ষোড়শী তৎক্ষণাৎ উঠে গেল, খানিকটা দূরে যেতে বলল, মন খারাপ করিস না, তোর ভাইও শুরুতে এমন ছিল, এখন বদলে গেছে। কিন্তু চল রান্নাঘরে যাই। রান্নাঘরের কাছে আসতেই ষোড়শী মাহমুদা আর জুইয়ের কথা শুনতে পেল। তাদের দুজনকে দেখে চুপ হয়ে গেল তারা। পাশে উর্মি আর তার মা দাঁড়িয়ে আছে। ষোড়শীকে দেখে উর্মির উদ্দেশ্যে বলল, উর্মি যা, ষোড়শীকে শাড়ি পরিয়ে রেডি করা। তীরা ভ্রু কুঁচকে বলল, কেন আম্মু? আজকে ষোড়শীকে আংটি পরিয়ে যাবে ইয়া। যা ষোড়শী, এই বিয়ে তো তোর বাবাও চাইতো, তাই কোনো কথা বলবি না। পরিস্থিতি যে ভীষণ ঘোলাটে হতে চলছে তাতে সন্দেহ নেই। তীরা ও ষোড়শী একে অপরের দিকে তাকিয়ে বলল,
এই রুদ্রবীরকে বোঝা যতটা কঠিন মনে হচ্ছে আদৌতে তা নয়। একটা কমন সাইকোলজি এখানে কাজ করছে। রুদ্রবীরের জন্ম সম্ভ্রান্ত পরিবারে হলেও কিছু একটা ইতিহাস আছে যা তাকে অনাথ আশ্রমে বড় হতে বাধ্য করেছে। সে জন্ম থেকে অন্যদের থেকে আলাদা এবং এটা বোঝার পর চারদিক থেকে তার কষ্ট পাওয়া শুরু হয়। মানুষের দুনিয়া যখন অন্ধকারে ডুবে যায় তখন সে আলো খোঁজার চেষ্টা করে। আমি ভালোভাবে বলতে পারি কিছু মানুষ রয়েছে যারা নিজের সহজাত মানুষকে ঘৃণা করে, কিন্তু পশু পাখি যেমন কুকুর বিড়াল পাখি এসবে বেশি ভালোবাসে। সামহাও সেও সেখান থেকে এই ধরনের বিকৃত ফ্যান্টাসি পেয়েছে। তবে পৃথিবীর সব মেয়ে এই ফ্যান্টাসির যোগ্য নয়। একমাত্র বড়লোক বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তো আবার অতিরিক্ত সুন্দর মেয়েরা হচ্ছে তার টার্গেট। আয়াত সিগারেট ফুঁকতে ফুঁকতে কথাটা শুধালো লিলিয়াকে। মেয়েটার অধর এক প্রান্ত বিকৃতি হলো। সে ফিসফিস করে বলল, জগতের সকলের নারী মাংসের লোভী, তা পুরুষ নারী বা হিজড়া হোক বা কেননা হ্যাঁ, তাছাড়া কম বয়সী মেয়েদের ব্রেন ওয়াশ খুব ভালোভাবে করা যায়। এখানে বহু আরও কথা আছে, আমি শুধু অনুমানের ভিত্তিতেই বলতে পারবো না, তোমাকে খুঁজে বের করতে হবে। তবে একটা কথা, রুদ্রবীরকে থামাতে হলে ওর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে খেলতে হবে, আর তা হচ্ছে ব্রেন। এটাকে ম্যালুপুটেল করতে পারলে। লিলিয়া, আমার সব ইনফরমেশন গভর্নমেন্টকে পাঠালে কেমন হয়? সঙ্গে মিডিয়ার কাছে দিয়ে দেব। আমার থেকে তুমি এই ক্ষমতার কুকুরগুলোকে ভালোভাবে চিনো না, মানে একটা বড় লোক মানুষের অদ্ভুত ফ্যান্টাসিতে দেশের তো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, যাদের সন্তান হারিয়েছে তাদের মধ্যে প্রতিবাদ দেখা দিবে, কিন্তু বাঘবোয়ালদের কাছে তেমন ব্যাপার না। পয়েন্ট আছে তোমার কথায় লিলিয়া। এখন সৌরশীকে বাঁচাতে আমার নিজের নামতে হবে। লিলিয়া টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেটের বক্স বের করলো। লাইটার দিয়ে তা ধরিয়ে বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াত, তোমার অতি দ্রুত কিছু করা উচিত। কারণ আমরা যারা পাপের রাস্তাতে থাকি তাদের জীবন শুরুতে অনেক ভালো থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু যখন মনে হয় সমস্ত কিছু সঠিক পথে যাচ্ছে ঠিক তখন অঘটনটা ঘটে। আমাদের সব থেকে প্রিয় জিনিস আঘাত লাগে। এটা বোধহয় সৃষ্টিকর্তার সব থেকে সুন্দর উপায় পাপীকে ভাঙার জন্য। আর আমরা তো পাপের রাস্তাতে চলা মুসাফির, আমাদের আরো অঘটনে ভয় পাওয়া উচিত। আয়াদের কপালের শিরা উপশিরা ভেসে উঠল। সে কখনো ষোড়শীকে হারাতে পারবে না, কিন্তু নিজের করা পাপগুলো সে তো আগে এই রাস্তাতে ছিল না। 1 বছরের মাথায় এসে বড় বড় স্কেম করেছে। সামনে ইতিহাসের সব থেকে বড় স্কেমও তাদের মাধ্যমে হবে। তাহলে সে অবশ্যই পাপী। এখন পাপ করলে সেই শাস্তি ষোড়শী কেন পাবে? মেয়েটার মুখখানা ভেসে উঠল। কত সহজ সরল। আগে সে 2 চোখে 1 চোখেও দেখতে পারত না, কিন্তু এখন পরিস্থিতির কেমন বদল ঘটল। আয়াদের ফোনটা বেজে উঠল। তীরা কল করছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ভাইয়া, অঘটন ঘটেছে। কি হয়েছে? সৌরশীর কিছু হয়েছে? ইজাজ ভাই। পুরোটা শুনে বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল আয়াদের। তার মা আর কাজ পায় না, বসে বসে এসব করে। সে দীর্ঘশ্বাস ফেলে সোফাতে পিঠ ঠেকালো। লিলিয়া শুধালো, কি হয়েছে? সৌরশীকে জোর করে আংটি বদল করিয়েছে মা। মনে হচ্ছে এখন বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথা সকলকে জানাতে হবে। ওহো, তাহলে আজ দারুণ মেলোড্রামা হবে। ফোনে ভিডিও করো, আমি দেখব। শাট আপ। সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। আর যাই করো, সঠিক সময় সবগুলো কাজ করো। এখন তাড়াতাড়ি যাও, শেষে তোমার বউ চুরি না হয়ে যায়। আয়াত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার ভীষণ রাগ উঠেছে। আয়াদের বাবা সিলেটে গিয়েছে, এর মাঝে কাজটা ঘটিয়েছে। সে জানে না বাড়িতে গিয়ে কিভাবে নিজের রাগ সংবরণ করবে। তবে তার আগে একটা পেস্ট্রি শপে থামবে সে। ষোড়শীর পছন্দের কেক নিতে হবে। ষোড়শীর নিজেকে এখন সং মনে হচ্ছে। উর্মি যে কতটা ভয়ঙ্কর ভাবে তাকে শাড়ি পরিয়েছে আজ শুধু সে জানে। তাদের ঘিরে সকলে কথা বলছে, অথচ ষোড়শীর মনে হচ্ছে সে চিৎকার দিয়ে গড়াগড়ি করে কাঁদবে। ওদিকে জহুরা সব জেনেও চুপচাপ বসে আছে। তার কথা বিয়ের ব্যাপারে আয়াত নিজে বলুক, সে এসব জানাবে না। ষোড়শী আবারও ঘড়ির কাঁটার পানে তাকালো। আয়াত এখনো আসছে না কেন? হঠাৎ সে ইজাজকে নিজের সন্নিকটে অনুভব করলো। সে একটু সরে বলল,
জানো ষোড়শী, আমি তোমাকে সেই কবে থেকে পছন্দ করি। যখন শুনলাম বিয়ের প্রস্তাব মা না করেছে তখন খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম যাক সেসব কথা, দেরি হলেও তো হচ্ছে, আমরা এক হচ্ছি। তুমি খুশি না? ষোড়শীর হাতের উপর হাত রাখলো ইজাজ। অঘটনটা এভাবে ঘটে বোধ হয়। ঠিক তখনই আয়াত সেখানে উপস্থিত হলো। ষোড়শীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মৃদু ছন্দে কদম ফেলে সেদিকে পানে এগিয়ে গেল। আরে আয়াত, কেমন আছিস ভাই? ষোড়শী তড়িৎ গতিতে দৃষ্টি আয়াজের উপর ফেললো। তার হৃদয়ে যেন প্রশান্তি ছড়িয়ে গেল, কিন্তু তা ক্ষণস্থায়ী। আয়াত এগিয়ে এসে এমন জোরে চর বসালো গালে যে ক্ষণ সময়ের জন্য তার আশেপাশের দুনিয়া দুলে উঠল। সবাই অবাক হলো এই কাজে, শুধু তীরা আর জহুরা ছাড়া। ষোড়শী আবার উঠতে গেলে আরো একটা চর খেলো অপর গালে। অতঃপর কয়েকটা খাওয়ার পর তার হুঁশ হলো। তাড়াতাড়ি আঙ্গুল থেকে ইজাজের আংটিটি খুলে ফেলে দিল। আয়াত মৃদু হেসে বলল, গুড গার্ল, এখন নাও এটা, আর এক দৌড়ে আমার রুমে যাবে। আমি আসছি, যাও। এটা বলতে দেরি ষোড়শীর দৌড় দিতে দেরি হয়নি। ইজাজ সহ সকলে যেন একটা ট্রমার মধ্যে আছে। আয়াত আরাম করে সোফাতে বসে বলল, ষোড়শী আমার বিয়ে করে বউ, তো সাহস হলে কিভাবে এজাজ আমার স্ত্রীকে আংটি পরানোর? আমি আমার বউ নিয়ে ভীষণ পসেসিভ। চরগুলো আজ তোর জন্য খেলো। ষোড়শী তোর বউ মানে? আয়াত তুই কি করেছিস? মাহমুদার শরীর মুহূর্তেই যেন উষ্ণ হয়ে উঠেছে। ছেলের মুখে হুট করে এহেন কথা কোনো মা শুনতে চাইবে না কখনো। আয়াত অবশ্য পূর্বের মতন শান্ত কণ্ঠতে বলল, আমার স্ত্রী ষোড়শী, আমাদের বিয়ে হয়েছে। সেই হিসেবে ওর বিয়ে এজাজের সাথে সম্ভব নয়। অসম্ভব, তুই মিথ্যা কথা বলে যাচ্ছিস। কাবিননামা আছে আমার কাছে মা। ওর বয়স কম হলেও পরিস্থিতি বিবেচনা করে বিয়েটা হয়েছে। এখন পৃথিবীর কারোর সাধ্য নেই সেটাকে মিথ্যা বলার। মাহমুদা এগিয়ে এসে নিজের ছেলের গালে একটা চর বসালো। এত বড় ছেলের গায়ে হাত তোলা তো শোভা পায় না। জহুরা তাকে এসে ধরে ফেললো। আয়াত অবশ্য এতেও বিচলিত হলো না। জুই ভ্রু কুঁচকে বলল, তোরা একে অপরকে ভালোবাসতি, সবাইকে জানিয়ে বিয়ে করতি। না ফুপু, বিয়েটা ভালোবাসার নয়, বরং চাচা বেঁচে থাকতে দিয়ে গেছেন। এমনকি বাবা, তীরা, আকাশ এবং দাদিও কিছুদিন আগে জেনেছে, আর সকলে আগে থেকেই জানতো। এজাজের সাথে বিয়েটা না করেই তুমি চলে যাওয়ার পর আব্বু আমাকে বলে ষোড়শীকে বিয়ে করতে। আমি তখন রাজি ছিলাম না, কারণ ইনডাইরেক্ট উর্মির সাথে কমিটেড ছিলাম। তবে আমার কাছে আব্বু ও চাচা অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য না করিনি। মাহমুদা চিল্লিয়ে বলল, আর তোর নিজের জীবন, নিজের মা কিছু না? তুই কি ভুলে গেছিস ওর শরীরে কেমন মহিলার রক্ত বইছে? ষোড়শী হামিদ চাচার মেয়ে, আর আমার বংশ একই মা। এদিকে যেও না, আমার এটা আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি মানতে পারছো না এই ঘটনাটা, তাই খেয়াল করে আমি কখনো বলিনি। কেন মানতে পারবো? কোন কারণে? আমার সোনার টুকরো ছেলেকে আমি এভাবে একটা নোংরা কাদায়? মা, দয়া করে ষোড়শীকে এসব কিছু বলবে না। ও মানুষ, সঙ্গে আমার স্ত্রী, বাবার ভাতিজে। এসব বললে বাবা রাগ করবেন। তোর বাবা জাহান্নামে যাক, তুই কি ভেবেছিস আমি সব মেনে নিব? এক্ষুনি ওকে চুলের মুঠি ধরে বের করব। তুই শুধু কিছু বলে দেখ। মাহমুদার রাগে জোরে জোরে মেঝেতে পা ফেলে উপরের দিকে যেতে লাগলো। আয়াত দ্রুত তাকে ধরে বলল, আমার আর তোমার সম্পর্ক নষ্ট করো না মা, একদম না। আমি ওকে নিয়ে এই বাড়ি ছাড়বো দরকার পড়লে। ও এখন ষোড়শী তোর কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবি, কিন্তু ওকে কিছু বলবি না? তোমাদের দুজনের জায়গা আলাদা। একজন আমার মা, আরেকজন আমার স্ত্রী। তুমি, তীরা ও ষোড়শী, এই তিন নারীকে নিজের জীবন দিয়ে রক্ষা করার দায়িত্ব আমার উপর আছে। কেন লড়ছ? ওর মধ্যে এমন কি সমস্যা আছে? হামিদ চাচা আমার নামে আসলে কিছু রেখে যায়নি, কারণ বিয়ে ভাঙলে সব ষোড়শীর হয়ে যাবে। দ্বিতীয়, আমার কামনা করা সব থেকে সুন্দরী নারী সে। যদিও বুদ্ধি আর সাহস খুব কম, এরপরেও গর্ধব না, একজন পারফেক্ট মেয়ে। এরপরও কেন মা? মাহমুদা একদোলা থুতু ফেলে বলল, কারণ ওকে আমি অকারণে ঘৃণা করি। সাপ, একটা সাপ আমার স্বামী সন্তানের মনকে নিয়ে খেলে কিভাবে তাদের পক্ষতে টেনে নিচ্ছে, একটা সাপ। মাহমুদা ভীষণ জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে। জুই তড়িঘড়ি করে তাকে সোফাতে বসালো। উর্মি পানি এগিয়ে দিতেই ওর হাত ধরে কেঁদে দিল মাহমুদা। মিরে, তোর কপাল পুড়ল, ওই সাপটা আমার ছেলেকে খেয়ে গিলে নিয়েছে। মা, আর কতবার বলবো এসব কিছু বলবে না?
তীরা আয়াদের কথার সঙ্গে মিলিয়ে বলল, একদম, আমরা সরিষিকে পেয়ে সবাই খুশি। তাছাড়া তুমি জেদ হয়ে আছো কেন? শান্ত হও। চুপ থাক, দুটো জঘন্য, আমার জীবনের সব শেষ, সব। মাহমুদা বিলাপ করে কাঁদতে লাগলো। জহুরা পাশে বসে গমরা মুখে বলল, আমি এই কারণে আয়াতকে বলেছিলাম ডিভোর্স দিতে। আমার সাজানো গুছানো পরিবার এখন ভাঙবে। আয়াত রেগে বলল, কেন ভাঙবে দাদি? আপনাদের কি মনুষ্যত্ব বোধ কিছু নেই? একটা মেয়ের জীবন আমি বলতে আর কেউ নেই। কেন থেকে সামান্য সিম্প্যাথিটুকু দেখাতে পারছেন না? সরিষা আমার দায়িত্ব এবং আমি ওকে সবসময় প্রোটেক্ট করব। এসব থামান, এতে কিছু এনার্জি লস ছাড়া কিছু হবে না। ক্ষণ সময়ের জন্য পুরো বাড়িটা নির্জন হয়ে গেল। শুধু দূর থেকে গাড়ির হর্নের শব্দ আর মাহমুদার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আয়াত এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মাহমুদা খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, ঔরসী তোর ভালোবাসা না, দায়িত্ব আদায়। সত্যি করে বল, তুই কি ভালোবাসিস?